বিভিন্ন শহর থেকে ছোট ছোট বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরেই মিলছে তাদের লাশ। নৃশংসভাবে তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু এই হত্যাকাণ্ডের অভিযোগগুলো যাদের উপরে উঠছে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করছে। যদি সত্যি এই লোকগুলো নির্দোষ হয় তাহলে প্রশ্ন আসতে পারে এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত আছে, কোনো মানুষ নাকি অদৃশ্য কোনো কিছুর। বলছিলাম দ্য আউটসাইডার সিরিজের কথা। এই সাসপেন্সে পরিপূর্ণ সিরিজটি বিখ্যাত উপন্যাসিক স্টিফেন কিংয়ের 2018 সালে লেখা দ্য আউটসাইডার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। সিরিজটির IMDb রেটিং 8.2 আউট অফ 10। আমরা জানি স্টিফেন কিং সুপার ন্যাচারাল হরর গল্পের অসাধারণ সব ক্যারেক্টার তৈরি করতে ওস্তাদ ছিলেন, আর বলাই বাহুল্য দ্য আউটসাইডারের গল্পটাও সেই টাইপেরই হতে চলেছে। কাহিনীটা শুরু হয় আমেরিকার একটা অঙ্গরাজ্য জর্জিয়ার ক্রোকি নামের একটা ছোট্ট শহরে। একদিন শহরের একটা জায়গায় বিভৎস রক্তাক্ত একটা লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশটি ছিল একজন ছেলের, যার নাম ছিল ফ্র্যাঙ্কি পিটার। ঘটনাটা ঘটার পরের দিন পুলিশ পিটারের লাশটার খোঁজ পায়। বডিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে পুলিশ দেখতে পায় ছেলেটির শরীরে খুনির হাতের নখ এবং দাঁতের চিহ্ন রয়েছে। এই কেসের দায়িত্ব দেওয়া হয় রাল্ফ অ্যান্ডারসন নামের একজন ডিটেকটিভকে। শুরু হয় তদন্ত, আর তদন্ত শুরু হওয়ার পর ডিটেকটিভ রাল্ফের হাতে এই কেসের কিছু প্রমাণ এসে পৌঁছায়, যেগুলো মূলত সেসব এভিডেন্সের ভিত্তিতেই ডিটেকটিভ রাল্ফ টেরি মেইটল্যান্ড নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করেন। এই অভিযুক্ত টেরি মেইটল্যান্ড ছিলেন পেশায় একজন ইংলিশের টিচার, সেই সাথে সে একজন দক্ষ বেসবল কোচও ছিলেন। এমন একজন মানুষের উপরে এত বড় একটা অভিযোগ আনা কিন্তু যেই সেই কথা নয়। অবশ্য ডিটেকটিভ রাল্ফের কাছে টেরি মেইটল্যান্ডকে অ্যারেস্ট করার যথেষ্ট কারণ ছিল এবং প্রমাণ ছিল, কিন্তু টেরি মেইটল্যান্ড শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে যাচ্ছিলেন। তার একটাই কথা, তিনি ফ্র্যাঙ্কিকে খুন করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে কে ঠিক আর কে ভুল। টেরি মেইটল্যান্ড যদি খুন না করেও থাকেন তাহলে ফ্র্যাঙ্কিকে কে খুন করলো? আর যদি সে খুন না করে থাকে তাহলে ডিটেকটিভ রাল্ফ কোন প্রমাণের ভিত্তিতেই বা তাকে অ্যারেস্ট করলেন? সেই উত্তরগুলোই আমরা সামনে খোঁজার চেষ্টা করব। ডিটেকটিভ রাল্ফের কাছে টেরি মেইটল্যান্ডের বিরুদ্ধে যতগুলো প্রমাণ এসেছিল তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণটা ছিল সিসিটিভি ফুটেজ, যেখানে টেরিকে একটা ভ্যানের আশেপাশে দেখা যাচ্ছিল। এছাড়াও একজন আই উইটনেসও ছিলেন, যিনি টেরির গায়ে মুখে রক্ত লেগে থাকতে দেখেছিলেন। মূলত এইসব প্রমাণের উপরে ভিত্তি করেই ডিটেকটিভ রাল্ফ টেরিকে অ্যারেস্ট করেন। টেরি গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী গ্লোরি স্বাভাবিকভাবে টেরির কেসটা লড়তে একজন লয়ারের শরণাপন্ন হন। এই আইনজীবীর নাম ছিল হাওয়ার্ড সলোমন। এছাড়াও টেরির স্ত্রী অ্যালিস প্যালি নামে একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করেছিলেন। এই ডিটেকটিভ টেরি মেইটল্যান্ডকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন। সেই মুহূর্তে তার সবচেয়ে প্রথম কাজ ছিল যেদিন ফ্র্যাঙ্কি খুন হয় সেদিন টেরি ঠিক কোথায় ছিলেন সেটা খুঁজে বের করা। কিন্তু তদন্তের শুরুতেই তিনি অদ্ভুত একটা বিষয় আবিষ্কার করে বসেন। ইনভেস্টিগেশনের এক পর্যায়ে অ্যালিসের হাতে একটা বড় প্রমাণ চলে আসে। এটা ছিল এমন গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যার মাধ্যমে অ্যালিস টেরিকে নির্দোষ প্রমাণ করতে পারবেন বলেই মনে করেছিলেন। সে আসলে এমন একটা সিসিটিভি ফুটেজ খুঁজে পেয়েছিল যেখান থেকে প্রমাণ হয় যে টেরি সেদিন শহরের বাইরে ছিল। যেদিন ফ্র্যাঙ্কির খুন হয় সেদিন শহরের বাইরে একটা ইংলিশ কনফারেন্সে অ্যাটেন্ড করেছিল টেরি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল এই বিষয়টা। সেই সাথে অ্যালিস একটা নিউ পেপারও হাতে পান, যেখানে টেরিকে কনফারেন্স রুমে বসে থাকার ছবিটা স্পষ্ট ছিল। এই ছবিতে টেরিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো এইসব প্রমাণগুলো ডিটেকটিভ অ্যালিস যখন ডিটেকটিভ রাল্ফের কাছে দেন তখন ডিটেকটিভ রাল্ফ প্রচণ্ড অবাক হয়ে যান। সত্যি বলতে এগুলো দেখে রাল্ফ প্রচণ্ড কনফিউজড হয়ে পড়েছিলেন। তিনি নিজেই বুঝতে পারছিলেন না কোন প্রমাণকে তিনি বিশ্বাস করবেন। বিভ্রান্তিকর বিষয়টা তার চিন্তা ভাবনাগুলোকে ওলট পালট করে দিচ্ছিল। তার শুধু একটাই চিন্তা হচ্ছিল, একজন মানুষ একই সাথে দুই জায়গায় কিভাবে থাকতে পারে। যেসব প্রমাণ সে সংগ্রহ করেছে নাকি অ্যালিস তাকে যে প্রমাণগুলো পাঠিয়েছে, কোনটা সত্যি? তবে নিজের কনফিউশনকে ক্লিয়ার করতে এরপর রাল্ফ ডিসাইড করে সে জেলে টেরির সাথে দেখা করতে যাবে। আর যেই ভাবা সেই কাজ। রাল্ফ জেলে টেরির সাথে একদিন দেখা করেন। তাদের মধ্যে কি কথা হয়েছিল সেটা আমরা একটু পরে দেখছি। অন্যদিকে দৃশ্য পরিবর্তন হয়ে এবার ফ্র্যাঙ্কির মাকে দেখানো হয়।
আদরের ছেলেকে হারিয়ে ফ্র্যাঙ্কির মা এখন প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। সে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, এটা বলাই বাহুল্য। ছেলের শোকে সে একদিন হার্ট অ্যাটাক করে বসে, ফলে তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করা হয়। অন্যদিকে টেরির বাইরে একদিন অচেনা একজন লোককে ঘোরাঘুরি করতে দেখা যায়, কিন্তু লোকটির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টেরির স্ত্রী গ্লোরি লোকটিকে দেখতে না পেলেও টেরির মেয়ে জেসা কিন্তু লোকটিকে ঠিকই দেখতে পেয়েছিল এবং একসময় সেই লোকটি জেসার কাছে এসে অনেক উল্টোপাল্টা কথাও বলে গিয়েছিল। এই ব্যাপারটা জেসা যখন তার মায়ের সাথে শেয়ার করে, তখন তার মা অর্থাৎ গ্লোরি মেয়ের কোনো কথার পাত্তাই দেন না। এমনিতেই সে টেরির ব্যাপারে অনেক চিন্তিত ছিল, তাই গ্লোরি ভাবছিল তার মেয়ে হয়তো তার মতোই কোনো দুঃস্বপ্ন দেখেছে। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভ র্যাল্ফ এবং টেরি সেলের মধ্যে একজন আরেকজনের সামনে বসে আছে। তারা দুজন বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যেই কথা বলে। অনেকক্ষণ পর টেরির সাথে কথা বলার পর র্যাল্ফের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে তার। সার্বিক পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে বিচক্ষণ র্যাল্ফ তার নিজের ইনভেস্টিগেশনের উপরেই সন্দেহ করতে শুরু করে। ওদিকে ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ফ্র্যাঙ্কির মা একদিন হাসপাতালে থাকা অবস্থাতেই মারা যান। এভাবে কয়েকটা দিন পার হয় এবং তারপর চলে আসে সেই দিন যেদিন টেরিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কোর্টে নেওয়ার সময় ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ যখন টেরিকে কোর্টে নিয়ে যাচ্ছিল, তখন মাস্ক পরা একটা লোক তাদের উপরে হামলা করে। সে নির্বিচারে গুলি চালায় সবার উপরে, সাথে টেরির উপরেও গুলি করতে থাকে আর গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে টেরি। এই ঘটনায় কয়েকজন পুলিশ অফিসারও মারাত্মকভাবে আহত হয় সেদিন এবং কয়েকজন মারাও যায়। তবে র্যাল্ফ সেই লোকটাকে গুলি করে সাথে সাথে মেরে ফেলে। এরপর যখন র্যাল্ফ লোকটির পাশে গিয়ে তার মাস্কটা খুলে ফেলে, তখন সে দেখতে পায় এটা অন্য কেউ নয়, এটা ছিল টেরির বড় ভাই ওলি পেটারসন। এই ঘটনাটা ছিল খুবই দুঃখজনক। টেরির বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল সেগুলো ছিল প্রচন্ড কনফিউজিং, তারপরেও তাকে টার্গেটে পরিণত হতে হয়েছিল। কিন্তু টেরির মতো ভিকটিমের পরিবারের দুঃখও যেন একে একে গ্রাস করেছিল সবাইকে। প্রথমে ফ্র্যাঙ্কি, তারপর তার মা, আর এখন ওলি। একই পরিবারের তিনজনের প্রাণ খুব অল্প কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে ঝরে গিয়েছিল এই পৃথিবী থেকে। মৃত্যুর আগে নাকি কেউ মিথ্যে কথা বলে না। জীবনের শেষ সময়ে এসে টেরিও বারবার র্যাল্ফকে একটা কথাই বলে চলেছিল, সে ফ্র্যাঙ্কিকে খুন করেনি। আর এটা বলেই টেরি সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সিনটা ছিল খুবই ইমোশনাল টাইপের, যে কারো চোখেই পানি চলে আসবে, আমার তো এসেছিল। যা হোক, তবে এখানেও এই ঘটনাস্থল থেকে একটু দূরে সেই হুডি পরা লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যে টেরির বাসার বাইরে ঘুরঘুর করছিল। এই ইনসিডেন্টের পর ফ্র্যাঙ্কির পরিবারে শুধু তার বাবাই বেঁচে ছিল, কিন্তু ওলির মৃত্যুর খবর শুনে ফ্র্যাঙ্কির বাবা ফ্রেড পিটারসনও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও তিনি সেদিন মারা যাননি, কিন্তু জীবিত লাশ হয়ে কোমায় চলে যান এই ফ্রেড পিটারসন। তবে টেরির মৃত্যুর ঘটনার দিন ওলিকে শুট করার কারণে ডিটেকটিভ রাল্ফের জীবনেও একটা বড় ধাক্কা এসেছিল। পুলিশ ডিপার্টমেন্ট ডিটেকটিভ রাল্ফকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন, কারণ এই ধরনের ঘটনার পর পিটিএসডি সিমটম দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় তদন্তকারী অফিসারের মধ্যে। তাই কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চান না। র্যাল্ফের অ্যাবসেন্সে ফ্র্যাঙ্কির খুনের কেসের দায়িত্ব চলে যায় জ্যাক হকিন্স নামে একজন অফিসারের কাছে। কিন্তু ছুটিতে চলে যাওয়ার পরও র্যাল্ফ কিন্তু বসে থাকার পাত্র ছিলেন না। তিনি নিজে নিজেই এই কেসটা গোপনে ইনভেস্টিগেশন করতে শুরু করেন। ছুটিতে যাওয়ার পর এই কেসের রহস্য উদ্ঘাটন করার ইচ্ছে বহুগুণে বেড়ে যায় তার মধ্যে। সন্দেহভাজন মারা গিয়েছে, কিন্তু সে মরার পর যেন কেসের রহস্য আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল তার কাছে। যা হোক, তদন্তের এক পর্যায়ে রাল্ফ একসময় সেই ভ্যানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে, যেটা কিলার ফ্র্যাঙ্কিকে হত্যা করার সময় ব্যবহার করেছিল। খোঁজ নিয়ে র্যাল্ফ জানতে পারেন ভ্যানটিকে কয়েকদিন আগে সেই জায়গায় দেখা গিয়েছিল যেখানে টেরি তার পরিবারের সাথে ভ্যাকেশনে গিয়েছিল। তথ্যটা জানার পর র্যাল্ফ এবার টেরির ওয়াইফ গ্লোরির সাথে দেখা করে এবং সেই দিনের ট্রিপ সম্পর্কে তার কাছে জানতে চায় সে। কিন্তু গ্লোরির কাছ থেকে তেমন কোনো ইনফরমেশনই পায় না রাল্ফ। তাই হতাশ হয়ে যখন সে চলে আসবে, তখন জেসা তাকে কিছু বলতে চায়। আর এবার র্যাল্ফ কিছুটা আশার আলো দেখতে পায়। প্রয়াত টেরির মেয়ে জেসা তাকে জানায় ট্রিপে তার বাবার হাত কেটে গিয়েছিল। কিছুদিন আগে টেরির বাবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এটা জানতে পেরে টেরি যখন তার বাবার সাথে হাসপাতালে দেখা করতে গিয়েছিল, তখন একজন মেল নার্সের সাথে তার ধাক্কা লেগে হাতটা কেটে যায়। সেই নার্সের নাম ছিল মায়া মেটল্যান্ড।
তথ্যটা আপাত দৃষ্টিতে খুব একটা কাজের মনে না হলেও এটা কিন্তু খুবই রহস্যের জন্ম দেবে পরবর্তীতে। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয়ে একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটি একটা পাবে কিছু কাপড় পরে থাকতে দেখতে পায়, যেগুলো হুবহু টেরির কাপড়ের মতোই দেখতে ছিল। কিন্তু লক্ষ্য করা যায় কাপড়গুলোতে অদ্ভুত রকমের এক ধরনের তরল পদার্থ লেগে আছে। রহস্য এবার আরো দানা বাঁধতে শুরু করে, কারণ এগুলো সেই কাপড়গুলোর মতোই দেখতে ছিল যেগুলো পুলিশ একটা জঙ্গলের কাছে পেয়েছিল, এবং সেই প্রমাণের ভিত্তিতেই রাল্ফ টেরিকে অ্যারেস্ট করেছিল। এদিকে ডিটেকটিভ অ্যালিস যেহেতু একটা প্রমাণ করেছে যে সেদিন টেরি একটা কনফারেন্স রুমে ছিল, তাই রাল্ফের এবার সন্দেহ হয় যে এইসব কিছু হয়তো টেরির মতো দেখতে কেউ করেছে। অর্থাৎ এই চিন্তার মধ্য দিয়ে সে প্রয়াত টেরিকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দিয়েছিল। কিন্তু টেরির কি এতে আদৌ কিছু আসে যায়? আসলেই যায় না, কারণ সে তো দুনিয়া থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে। যাই হোক, অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন করতে নতুন অফিসার জ্যাক একদিন একটা পাবে যায়, কিন্তু সেদিন জ্যাকের সেখানে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। জ্যাক যখন জায়গাটা থেকে পৌঁছায় তখন সেখানটায় বেশ অন্ধকার ছিল, কিন্তু অন্ধকারের মধ্যেই সেখানে জ্যাকের উপরে অদৃশ্য কোনো একটা কিছু অ্যাটাক করে বসে। সেই আক্রমণের কারণে জ্যাকের ঘাড়ে অদ্ভুত রকমের একটা ঘা তৈরি হয়। এই ঘটনার পর সেদিন রাতে জ্যাকের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। নিজের এমন অদ্ভুত ব্যবহার দেখে জ্যাক নিজে এবার চিন্তায় পড়ে যায়। সে ভাবতে শুরু করে কি হচ্ছে তার সঙ্গে। অন্যদিকে ডিটেকটিভ র্যাল্ফ ট্রিপের ব্যাপারে কথা বলতে হাওয়ার্ড এবং এলিসের সঙ্গে একসময় দেখা করে। এটা নিয়ে আলোচনা করার পর তারা হোলি গিভন নামে একজন ফিমেল প্রাইভেট ইনভেস্টিগেটরকে হায়ার করার সিদ্ধান্ত নেয়। হোলি গিভন ছিলেন একজন ইন্টেলিজেন্ট ডিটেকটিভ। সে সর্বপ্রথম টেরির ডেট্রয়েন ট্রিপের ব্যাপারে ইনভেস্টিগেশন করা শুরু করেছিল। হোলি প্রথমেই টেরির বাবার সাথে কথা বলতে সেই হাসপাতালে যায় যেখানে টেরির বাবা ভর্তি ছিলেন। টেরির বাবার সাথে কথা বলে সে জানতে পারে এই নার্সিং হোমের এক মেল নার্সকে 2 বাচ্চার খুনের অভিযোগে একসময় গ্রেপ্তার করা হয়েছিল, আর এটা সেদিনই হয়েছিল যেদিন টেরি এখানে ছিল। এই তথ্যটা ছিল হোলির জন্য একটা দুর্দান্ত ক্লু। এর পরের দৃশ্যে আমরা সেই মেল নার্সকে জেলের মধ্যে দেখতে পাই, কিন্তু দেখা যায় লোকটা সুইসাইড করেছে। কারণ হিসেবে জানা যায় জেলে থাকা বাকি কয়েদিরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। চাইল্ড কিলার হিসেবে তারা তাকে ঘৃণা করত। এসব কিছু সহ্য করতে না পেরে মেল নার্স নিজেই আত্মহত্যা করে বসে। এদিকে টেরির মেয়ে জেসার সাথেও বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটতে শুরু করে। তাই জেসা সিদ্ধান্ত নেয় সে ডিটেকটিভ র্যাল্ফকে তার এইসব ব্যাপারগুলো বলবে। এরপর র্যাল্ফকে খবর দেওয়া হলে র্যাল্ফ গ্লোরির বাসায় আসে। যদিও প্রথমে গ্লোরি র্যাল্ফের সাথে কথা বলার পারমিশন দিয়েছিলেন না, কিন্তু পরে তিনি বুঝতে পারেন এতে হয়তো কোনো একটা ক্লু বের হলেও হতে পারে। এরপর র্যাল্ফ জেসার সঙ্গে কথা বলেন। র্যাল্ফের ওয়াইফ জেনি গ্লোরিকে কনভিন্স করে যে তারা প্রতি রাতে জেসার দেখা দুঃস্বপ্নগুলোর একটা সমাধান বের করবেন। জেনির কথা শুনে শেষ পর্যন্ত গ্লোরি কিছুটা স্বস্তি পায়। এরপর জেনি জেসার সাথে কথা বলে। জেসা জেনিকে জানায় সে বেশ কয়েকবার তাদের বাসার আশেপাশে একজন লোককে দেখতে পেয়েছে, আর লোকটিকে একবার এক এক রকম দেখা যাচ্ছিল। যেমন প্রথমে তাকে টেরির মতো দেখতে লাগছিল, কিন্তু পরের মুহূর্তেই তার চেহারা ঝাপসা হয়ে গিয়েছিল। জেসা র্যাল্ফকে এটাও বলে সেই লোকটি জেসাকে নাকি বলেছে যদি র্যাল্ফ এই ইনভেস্টিগেশন বন্ধ না করে তাহলে তার সঙ্গে অনেক খারাপ কিছু হবে, আর র্যাল্ফের উচিত তাকে ভয় পাওয়া। এই কথাটাই র্যাল্ফ ঠিক কতটা চিন্তিত হয়েছিল সেটা কিন্তু বোঝা যায় না। অন্যদিকে হোলির ইনভেস্টিগেশন কিন্তু চলতেই থাকে, এবং একদিন সে ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা প্যাটার্ন লক্ষ্য করে। বিভিন্ন শহরে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের খুন করার জন্য এক এক সময় এক একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সবার কেসই এই একই কনফিউশন তৈরি করেছে, যেমনটা টেরির কেসের ক্ষেত্রে হয়েছিল। শুধু তাই নয়, ভিকটিমদের পরিবারের মধ্যেও একটা প্যাটার্ন আছে। হয়তো ভিকটিমের পরিবারের কোনো সদস্য সুইসাইড করে, নয়তো তারা প্রতিশোধ নেওয়ার জন্য উতলা হয়ে ওঠে। এসব কিছু থেকে হোলি বুঝে যায় যে কিলার কোনো সাধারণ মানুষ নয়, সে হয়তো সুপার ন্যাচারাল কোনো এন্টিটি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে এই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে। প্রথমে সে কাউকে স্ক্র্যাচ করে, এরপর সে তার ডিএনএর মাধ্যমে তার রূপ ধারণ করে। এভাবে এই সুপার ন্যাচারাল এন্টিটি স্ক্র্যাচ করা মানুষদের ডুপ্লিকেট হয়ে তার শহরে যায় এবং কোনো বাচ্চাকে মেরে ফেলে। এই কিলার টেরিকে স্ক্র্যাচ করার আগে সেই মেল নার্সকে স্ক্র্যাচ করেছিল
হেথের আগে সে নিউ ইয়র্কে মারিয়া নামের এক মেয়েকে ফাঁসিয়েছিল। সব জায়গায় একই প্রসেসে সে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ফাঁসিয়েছে। হোলির মনের এই বদ্ধমূল ধারণা তাকে কেসটা সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করেছিল। তবে এর মধ্যেই হোলি এমন এক মহিলাকে একদিন পেয়ে যায় যে হোলিকে এল কোকো নামে এক অদ্ভুত শব্দের মাধ্যমে কিছু বিষয়টা জানায়। মহিলার কথা শুনে হোলির মনে হয় কিলার হয়তো এল কোকো। এল কোকোর অনেক ধরনের নাম আছে, যেমন বগম্যান, কোকো ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এল কোকোটা আসলে কে? এল কোকো ছিল একটা মিথিক্যাল ক্যারেক্টার। এই মিথ অনুসারে এল কোকোর ভিকটিমের পেইন এবং সাফারিং কনজিউম করত, অর্থাৎ কাউকে কষ্টে কিংবা দুঃখ দেখলে এল কোকো আনন্দ পেত, আর এর মাধ্যমেই সে শক্তি অর্জন করে। এ সম্পর্কে আরো একটা বিস্তারিত নোট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকে পড়তে পারেন। এরপর দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে জ্যাককে দেখানো হয়, মানে পুলিশ অফিসার জ্যাক। দেখা যায় জ্যাকের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আগের থেকে। মনে হচ্ছে সেই এন্টিটি জ্যাকের ঘাড়ে তৈরি হওয়া ঘায়ের মাধ্যমে তাকে কন্ট্রোল করছে। একদিন দেখা যায় জ্যাক অনেকগুলো ফার্নিচার এবং একটা ডেড বিয়ারকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে কোথাও রেখে আসছে সেই এন্টিটির জন্য। কিন্তু কেন, এর কারণটা একটু সামনেই জানতে পারবেন। অন্যদিকে রাল্ফকে দেখা যায় একটা ভিডিও দেখতে, যেখানে সে দেখতে পায় কিলার অর্থাৎ টেরি ডুপ্লিকেট ক্লাউড নামে একজন লোককে স্ক্র্যাচ করছে। এর মধ্যেই র্যাল্ফের কাছে একটা বাচ্চা ছেলে এসে পৌঁছায়। সেই ছেলেটি তাকে বলে সেই ভ্যানটিকে নিয়ে যেতে দেখতে পেয়েছে, যেটাকে ডেট্রয়েটে রেখে গিয়েছিল। সেখানেই বাচ্চাটি অদ্ভুত একটা লোককে দেখেছিল যে সেদিন ভ্যানটা নিয়ে গিয়েছিল। এরপর বাচ্চাটি সেই লোকটির একটা স্ক্র্যাচ তৈরি করে, আর যেটাকে হুবহু সেই হুডি পরা লোকটির মতোই দেখা যায়। এই বিষয়টা দেখে রাল্ফ প্রচন্ড অবাক হয়। এরপর এক রাতে এই লোকটি জেনির কাছে তার বাড়িতে যায় এবং সে জেনিকে বলে যদি র্যাল্ফ তার ইনভেস্টিগেশন বন্ধ না করে তাহলে জেনি এবং র্যাল্ফ দুজনই মারা যাবে। পরের দিন সকালে জেনি যখন র্যাল্ফকে এই হুডি পরা লোকটির ব্যাপারে বলে, তখন র্যাল্ফ তার কথায় বিশ্বাস করে না। র্যাল্ফ শুধু এটাই বলে জেনির এগুলো দুঃস্বপ্ন। কিন্তু যখন জেনি র্যাল্ফকে সেই হুডি পরা লোকটির ছবি এঁকে দেখায়, তখন র্যাল্ফ অনেকটা শকড হয়ে যায়, কারণ এই ড্রয়িং এর মতোই হুবহু একটা ড্রয়িং সেই বাচ্চাটি করেছিল। এর পরের দৃশ্য চলে আসে হোলির কাছে। সেই শেপ শিফটিং ফিল্টারের থিওরিটাকে অ্যানালাইসিস করে হেথ এবং সেই মৃত দুজন বাচ্চার কবরের কাছে একসময় হোলি গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় দুই পাশে অনেকগুলো পুরনো বিল্ডিং তৈরি করা হয়েছে। এগুলো দেখে হোলির মনে হয় এই এল কোকোর মতোই কোনো কিলার ভিকটিমের সাফারিংকে ফিট করে। তাই হোলির ধারণা এই লোকটি গ্রেভের কাছে বানানো এইসব পুরনো বিল্ডিংয়েই থাকে। এতে মৃত লোকের পরিবারের কেউ যখন তাদের স্মরণ করতে কবরের কাছে আসে, তখন এই এন্টিটিরা তাদের পেইনকে নিজেদের মধ্যে ধারণ করে। মাথায় এসব চিন্তা নিয়ে হোলি হেথের কবরের কাছে এসে পৌঁছালে সেখানে একজন লোককে দেখতে পায় সে। এই লোকটি ছিল আসলে হেথের কাজিন, আর এই লোকটি পরবর্তীতে সুইসাইড বাই কপের মাধ্যমে মৃত্যুবরণ করেছিল। সুইসাইড বাই কপ হচ্ছে এমন একজন লোক যখন জেনে শুনে এমন একটা কাজ করে যেটা পাবলিকের জন্য ক্ষতিকর হয়, তখন সেই থ্রেটটাকে থামানোর জন্য পুলিশ সেই লোকটিকে মেরে ফেলে, আর এটাকেই সুইসাইড বাই কপ বলা হয়। এই লোকটির লাশ যখন মাটিতে পড়েছিল তখন আমরা দেখি তার গলার ঠিক উপরে সেই একই রকমের লাল ক্ষত রয়েছে যেটা আমরা জ্যাকের গলায় দেখেছিলাম। আর এতে বোঝা যায় এন্টিটি এই লোককেও একসময় নিজের কন্ট্রোলে নিয়ে এসেছিল। এইসব ঘটনাগুলোই মূলত হোলির ধারণাকে আরো পোক্ত করতে থাকে। সে মোটামুটি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এই হত্যাকাণ্ডগুলোর পেছনে রয়েছে কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট। এরপর হোলি তার থিওরিকে প্রমাণ করতে র্যাল্ফকে টেরির কবরের আশেপাশের কিছু ছবি তুলে দিতে বলে। র্যাল্ফ যখন টেরির কবরের কাছে যায় তখন র্যাল্ফের সহকর্মী খেয়াল করে কবরের পাশে একটা জঙ্গল আছে। এটা ছিল সেই জঙ্গল যেখানে পুলিশ কিলারের অর্থাৎ টেরির ডুপ্লিকেটের কাপড় চোপড় খুঁজে পেয়েছিল। তথ্যটা জানার পর হোলি এল কোকোর থিওরিতে বিশ্বাস করতে শুরু করে। এরপর সে দ্রুত র্যাল্ফ, হাওয়ার্ড এবং এলিসের সাথে দেখা করতে বেরিয়ে যায়। তারা ছিল ডেট্রনে। আর ডেট্রনে যাওয়ার আগে হোলি অ্যান্ডি নামের এক সিকিউরিটি অফিসারের সাথে দেখা করে। সে একসময় একজন পুলিশ ডিটেকটিভ ছিল। হোলি ডেট্রনে যাওয়ার পর অ্যান্ডি হোলির হোটেল রুমে হোলির একটা নোট খুঁজে পায়। এটা দেখে অ্যান্ডি নিজেই এই কেস নিয়ে আবার রিসার্চ করতে শুরু করে। অন্যদিকে হোলি যে বাসে করে ডেট্রন শহরে যাচ্ছিল সেই বাসে বসে সে কিছু ডিস্টার্বিং ভিশন দেখতে পাচ্ছিল। আর এর মাধ্যমে হোলি জানতে পারে কিলার এন্টিটি মানুষের মনকে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে। এদিকে আমরা দেখতে পাই সেই এন্টিটি তখনও জ্যাককে কন্ট্রোল করে যাচ্ছে।
এক সময় কোনো কারণবশত জ্যাক র্যাল্পকে গিয়ে বলে সে র্যাল্পের ইনভেস্টিগেশন করতে চায়। ওদিকে হোলিও একসময় ডেট্রয়েট সিটিতে এসে পৌঁছায় এবং সেখানকার সবাইকে তার থিওরিটি বুঝিয়ে বলতে শুরু করে। মানে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন তদন্ত করে তার মনে যে ধারণাটা তৈরি হয়েছে সেটাই সে বলতে শুরু করেছিল। সে সবাইকে এটাই বলে এইসব কিছু একটা এন্টিটি করছে যেটার নাম এল কোকো। হোলি বিশ্বাস করে তাদের এখন এটাই প্রায়োরিটি দেওয়া উচিত যে তারা তাদেরকে থামাবে যাদেরকে এই এন্টিটি কন্ট্রোল করছে, আর এটার জন্য তাদের সেই লোকটাকে আটকে রাখতে হবে যাকে এন্টিটি টেরির পর স্ক্যাচ করেছিল। কিন্তু দেখা যায় হোলির এই থিওরিটা কেউ বিশ্বাস করে না, বিশেষ করে টেরির স্ত্রী গ্লোরি। অন্যদিকে দেখা যায় সেই এন্টিটি জ্যাককে তার বোনের মাধ্যমে টর্চার করতে থাকে। সেই সাথে সে জ্যাকের কাছে তার মায়ের রূপ ধারণ করে এসে খুব খারাপভাবে তাকে মারতে থাকে, কারণ জ্যাক হোলিকে সত্যিটা জানা থেকে আটকাতে পারেনি। এদিকে সবাইকে বোঝাতে ব্যর্থ হয়ে হোলি এরপর রাল্ফের বাসায় যায় এবং সেখানে সে জেনি এবং হোলিকে সেই হুডি পরা লোকের ব্যাপারে বলে, যে হুডি পরা লোকটা জেনিকে সতর্ক করতে এসেছিল। এরপর হোলি সেই জায়গাটাকে ইনভেস্টিগেট করে যেখানে সেই লোকটি দাঁড়িয়েছিল, আর এখানে হোলি চেয়ারের ফিঙ্গারপ্রিন্টস এবং কিছু আননোন সাবস্টেন্স খুঁজে পায়, যেটা ঠিক সেই রকম ছিল যেটা পুলিশ জঙ্গলের কাছে পাওয়া কাপড়গুলোতে খুঁজে পেয়েছিল। এরপর হোলি সেই ড্রয়িংগুলোকে দেখে যেটাকে জেনি এবং ভ্যান চুরি করা ছেলেটা বানিয়েছিল। এসব কিছু দেখে হোলি এবং জেনির মধ্যে এল কোকুর থিওরির বিশ্বাসটা আরো দৃঢ় হয়। ওদিকে রাল্ফও, যে আগে হোলির থিওরিটা বিশ্বাস করছিল না, সেও এল কোকুর অস্তিত্ব সম্পর্কে এবার বিশ্বাস করতে শুরু করে। হোলির ভাষ্য মধ্যে সেই এন্টিটি হয়তো নিজেকে ট্রান্সফর্ম করছে, তাই সে সাবস্ট্যান্স রিলিজ করছে, অর্থাৎ সেই এন্টিটি কোনো মানুষের রূপ ধারণ করার প্রসেসে আছে। এলির এ সময় মনে হতে থাকে যে পর্যন্ত এন্টিটি পুরোপুরিভাবে এক্সিস্ট ভিকটিমের রূপ ধারণ করবে না ততক্ষণ পর্যন্ত সে দুর্বল থাকবে। এজন্য সে কাউকে ব্যবহার করে তার কাজ করিয়ে নিচ্ছে। এখানে আমরা জানতে পারি এল কোকো জ্যাককে ব্যবহার করে সবাইকে তার রাস্তা থেকে সরাতে চাইছিল এবং যেটা তার জন্য ছিল ভীষণ জরুরি। পরদিন সকালে জ্যাক হোলিকে তার সাথে সেই জঙ্গলের আশেপাশে ভিজিট করতে বলে। জ্যাক এটাও জানায় সে হোলিকে বিশ্বাস করে। হোলি জ্যাকের সাথে যাওয়ার জন্য রাজি হয় এবং চলে আসে জ্যাকের সঙ্গে এবং একসময় তারা রওনা হয়। কিন্তু অর্ধেক রাস্তায় আসার পর জ্যাকের ঘাড়ের সেই ক্ষতটা লক্ষ্য করে হোলি, আর সাথে সাথেই সে বিপদ বুঝতে পেরে শহরে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু জ্যাক যখন তার মনোভাবের কথা জানতে পারে তখন সে তাকে বলে তাদের ড্রাইভিং চালিয়ে যাওয়া উচিত। হেতের কাজিনের নেকেও ঠিক একই রকমের মার্ক ছিল যেটা জ্যাকের কাছে আছে, তাই হোলি খুব সহজেই জ্যাকের চিহ্নটা দেখে বুঝতে পেরে গিয়েছিল তার সঙ্গে কি ঘটছে। অর্থাৎ এর মানে হচ্ছে এল কোকো জ্যাকের আগে হেতের কাজিনকে কন্ট্রোল করেছিল। হেত সুইসাইড বাই কপের সাহায্য নিয়েছিল, আর এর মানে হেত নিজেও এল কোকোর বস থেকে নিয়ন্ত্রণ করতে চাইছিল, আর এটা করার একমাত্র উপায় ছিল মৃত্যু। অন্যদিকে হোলি এবং জ্যাক রওনা হওয়ার পর রাল্ফও ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ সে হোলি এবং জ্যাকের কারো সাথেই কন্ট্যাক্ট করতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর রাল্ফ যখন জ্যাকের অ্যাপার্টমেন্টে যায় তখন সে দেখতে পায় জ্যাকের অ্যাপার্টমেন্টের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। এখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোন ঝড় এসে যেন সবকিছু তছনছ করে দিয়েছে, আর চারদিকে লেগে আছে শুধু ছোপ ছোপ রক্ত। এরপর যখন জ্যাক এবং হোলির ফোন ট্র্যাক করা শুরু হয় তখন দুজনের লোকেশন সেম জায়গায় দেখা যায়, আর এটা দেখে রাল্ফ বুঝতে পারে হোলি বিপদের মধ্যে আছে। তাই সে অ্যালিসকে সাথে নিয়ে হোলির খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে হোলি জ্যাককে একটা ট্রিক্স খাটিয়ে তাকে একটা গ্যাস স্টেশনের সামনে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে আসে। এর কিছুক্ষণ পর দেখা যায় জ্যাক এল কোকোর কন্ট্রোল থেকে বের হতে পেরেছে, কিন্তু তারপরেই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যাক শেষ অবধি এটা আর করতে পারে না। অন্যদিকে এই সব কিছুর মধ্যে গ্লোরি তার দৈনন্দিন জীবন ঠিকভাবে কাটাতে পারছিল না, তাই সেও সিদ্ধান্ত নিয়েছিল সবাইকে শেষ করে শেষ পর্যন্ত টেরির মৃত্যুর বদলা নেবে। এদিকে হোলি জ্যাককে ফাঁকি দিয়ে রাল্ফ এবং বাকি ইনভেস্টিগেটরদের কাছে চলে আসে। এরপর ইউনিস নামে একজন সেই ভিডিওর ব্যাপারে কথা বলে যেখানে রাল্ফ ক্লাউডকে স্ক্যাচ হতে দেখে, আর এটা দেখে হোলি রাল্ফের উপরে রেগে যায়, কারণ রাল্ফ তাকে এই ব্যাপারে আগে কিছুই বলেনি। পুরো বিষয়টা জানার পরে হোলি এবার পুরোপুরিভাবে এল কোকুর এক্সিস্টিং এর উপরই বিশ্বাস করতে থাকে, আর এর মধ্যেই সেখানে অ্যান্ডিও চলে আসে তাদের সাথে ইনভেস্টিগেট করতে। রাল্ফ চাইলেও এই সুপার ন্যাচারাল এন্টিটির উপরে পুরোপুরিভাবে ভরসা করতে পারছিল না। আর অন্যদিকে সেই রাতে হোলি স্বপ্ন দেখে জ্যাক তাকে মেরে ফেলেছে। এ ধরনের নানা রকম ঘটনাগুলো ঘটতে শুরু করেছিল নেভাদার সেই শহরটাতে।
এরপরে কি হয়েছিল সেটা আমরা সামনের পর্বে দেখব এবং খুব শীঘ্রই আসছে সামনের পর্ব। সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ফিরছি খুব শীঘ্রই।